ভাষণ দিচ্ছ? ভাষণ ভাষণ হচ্ছে না? কে তোমার ভাষণ শুনতে চাইছে বলো তো এখানে? ভাষণ দিচ্ছি। ও মা, আমি আবার কখন ভাষণ দিলাম গো? এই তো এক্ষুনি তো দেখছিলাম তুমি কার সঙ্গে ফোনে গুজগুজ ফুসফুস করছো। আবার কাউকে বাঁশ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো, তাই না? জয়িতা, মাঝে মাঝে না তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাই। হ্যাঁ, কোথাকার মেয়ে তুমি? কোথাকার মেয়ে? আর এই বাড়িতে এসে বাড়ির চাকচিক্য দেখে কি মনে করছো তুমি নিজেকে? হ্যাঁ, ধরাকে সরাজ্ঞান করছো। আসলে সমস্যা কি জানো তো জয়িতা, তোমার স্মৃতিশক্তি কম। তুমি ভুলে গেছো, সব ভুলে গেছো। তুমি ভুলে গেছো যে তুমি একটা ভিখিরির ঘরের মেয়ে। কিন্তু আমার তো আমার স্মৃতিশক্তি খুব ভালো, তুমি জানো। আমার মনে আছে জয়িতা, যে আমি না দয়া করে তোমাকে এই বাড়ির বউ করে এনেছিলাম, দয়া করে দয়া করে দয়া করে। না না না, একদম না। আমাকে তোমরা দয়া করে আনুনি। তোমরা গরিব ঘর থেকে মেয়ে নিয়ে এসেছো যাতে তোমাদের মুখের ওপর আমি কোনো কথা বলতে না পারি, যাতে তোমাদের বৌদি আমাকে চালনা করতে পারে, আর তুমি যা ইচ্ছে তাই করবে, আমি যাতে কোনো প্রতিবাদ করতে না পারি। কারণ আমার তো দাঁড়ানোর জায়গা ছিল না। আমার মেয়ে দুটো হওয়ার পর আমি ভেবেছিলাম ওদের মুখের দিকে তাকিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব, ওদের ওদের ভালো করে মানুষ করব। কিন্তু কিছুদিন পরে আমি বুঝতে পারলাম আমি ওদের মানুষ করতে পারিনি। ওরা অমানুষ তৈরি হয়েছে, আর হবে নাই বা কেন? অমানুষ হবে না কেন? তোমার শরীরের রক্ত তো ওদের শরীরে বইছে, তাই না? ওদের জীবনে আমার কোনো ভূমিকাই নেই। মাঝে মাঝে কি মনে হয় জানো, তোমার থেকে যদি আলাদা থাকতে পারতাম না, তাহলেও একটা শান্তির জীবন কাটাতে পারতাম। কিন্তু আমি তো কোনোদিন চাকরি করিনি, আর সেরকম লেখাপড়াও জানি না। তাই আমি কি করব কিচ্ছু বুঝে উঠতে পারছিলাম না। এক এক সময় মনে হয়েছে জানো, মনে হয়েছে যে তোমার থেকে আমি খোরপোশ নেব। কিন্তু পর মুহূর্তেই আবার ভেবেছি, যে মানুষটাকে আমি ঘেন্না করি, যে মানুষটাকে আমি সহ্য করতে পারি না, তার কাছ থেকে আমি টাকা নেব, তার কাছ থেকে খোরপোশ নিয়ে আমি নিজে জীবনযাপন করব? এটা কি করে সম্ভব? আমি সেই মানুষটার থেকে আলাদা হয়ে গিয়েও তার সাহায্যে বাঁচব, এটা কি করে সম্ভব বলো তো? এটা তো হতে পারে না, তাই না? সেই জন্য আমি ওই রাস্তায় হাঁটিনি। আমার একটা উপায় থাকলে না, সেই দিনই আমি বেরিয়ে যাবো এই বাড়ি থেকে। তোমার উপর, তোমার মেয়েদের উপর, এই সংসারের উপর আমার টান নেই গো। আমি প্রত্যেক দিন সকালবেলা উঠে ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুরকে বলি যে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এই পৃথিবী থেকে তুলে নাও, আমাকে তুলে নাও এই পৃথিবী থেকে। আমি বাঁচতে চাই না। আমার দম বন্ধ হয়ে আসে। এইরকম স্বামী যেন কোনো স্ত্রী কোনো দিন না পায়। তোমার মুখোশ আজ খুলে গেছে। তুমি হাজারটা মেয়ের সঙ্গে হোটেলের ঘরে গিয়ে ফুর্তি করেছো, আমাকে কি বলেছো? আমাকে কি বলেছিলে তুমি? তোমার কলেজের চাপ আছে, কলেজের মিটিং আছে। আমি তো তোমার সব কথা বিশ্বাস করেছিলাম গো। আর তুমি আমাকে এইভাবে ঠকালে। মেয়েগুলোকে তুমি নিজের হাতে স্পয়েল করেছো, নিজের হাতে করে মেয়েগুলোকে কুশিক্ষা দিয়েছো। একদিন ওই কুশিক্ষা না বুমেরাং হয়ে তোমার দিকে ফিরে আসবে। ওই মেয়েরা তোমাকে টাইট দেবে বলে দিলাম। আর সেই দিন তুমি ভিখিরির মতো আমার পায়ে এসে পড়বে। এই কথাটা তুমি মনে রেখো। তুমি সন্তান তুল্য ছেলে মেয়েদের কলেজে ভর্তি করিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়েছো। কই সেই টাকা তো কলেজের ফান্ডে জমা করোনি, নিজে আত্মসাৎ করেছো। তোমার কোনোদিন ভালো হতে পারে না, তোমার কোনোদিন ভালো হবে না। আজ তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, তুমি মনে রেখো। তুমি যেদিন মরবে না, তুমি যেদিন মরবে সেদিন এইটুকু জল তুমি পাবে না। চিৎকার করে কি হবে? হ্যাঁ, যেটা সত্যি আমি সেটাই বলেছি। আর আমার কথা যদি সত্যি না হয় তাহলে আমি সতী না। সতীত্ব দেখাচ্ছে, সতী সতী। হ্যাঁ, আরে তোমার মতো অসতী মানুষ আর কোথাও আছে না? একটা অসতী কোথাকার। আরে তুমি তো একটু আগে আমার মৃত্যু কামনা করছিলে, স্বামীর মৃত্যু কামনা করছিলে তুমি। হ্যাঁ, আবার বলছে সতী। তুই তো চাস যাতে আমি মরে যাই। বলছিল না একটু আগে আমি যাতে মরে যাই, এই মরার সময় জল পাবো না। তুমি তো চাও আমি যাতে মরে যাই। তুই মরে গেলে আমার সম্পত্তিগুলো সব চার ভূতে লুটে পুটে খাবে। তুই তোর বাপের বাড়ি দিয়ে আসবি না? বাপের বাড়ি দিবি তো? সব সম্পত্তি গুছিয়ে বাপের বাড়ি দিয়ে আসবি, করবে না তাই? সত্যি
হ্যাঁ শোনো, তোমার অর্থ না আমার ছুতে ঘেন্না লাগে। তোমার অর্থ চার হাতে লুটে পুটে খাওয়া তো অনেক দূরের কথা, তোমার অর্থ ছুঁয়েছি ভাবলে না আমার বমি এসে যায়, আমার গা ঘিন ঘিন করে। তাই তুমি একটু বুঝে দেখো, তোমার বউ তোমাকে কতটা ঘেন্না করে। বাইরের লোক কে কি করলো সেটা তো অনেক পরের কথা, যার সন্তান আমি পেটে ধরেছি সেই মানুষটাকে আমি সহ্য করতে পারি না। আর তুমি আমার গায়ে হাত দিয়েছো। যাও যাও, এখান থেকে চলে যাও, চলে যাও, আমি তোমাকে সহ্য করতে পারছি না। তুমি কি ভেবেছো তুমি আমাকে মারবে আর আমি বসে বসে মার খাবো? তুমি কি ভুলে যাচ্ছ নাকি যে আইন মেয়েদের পক্ষে? কি চাইছো, যে আমি পুলিশের কাছে গিয়ে পুলিশের সাহায্য নেব? বলো, তুমি এইটা চাইছো তো? তুমি খুব ভালো করে জানো, খুব ভালো করে জানো যে আমি যদি থানায় যাই তাহলে পুলিশ কিন্তু আমাকে সাহায্য করবে। দেখো জয়িতা, সব স্বামী স্ত্রীর মধ্যেই মাঝে মধ্যে একটু ঝগড়াঝাটি হয়, কথা কাটাকাটি হয়, মারপিট হয়। আসলে কি বলো তো, তুমি মাঝে মধ্যে আমার এমন মাথা গরম করিয়ে দাও না, আমার গায়ে হাত তুলে এই তোমার তখন গলায় লাগেনি তো? ষাট আমরা ঝগড়াঝাটি করি বলি কি আমাদের মধ্যে ভালোবাসা নেই না? হ্যাঁ, ভালোবাসা না থাকলে আমরা এতগুলো বছর সংসার করতে পারতাম বলো? আমাদের ফুটফুটে দুটো মেয়ে হতো, বোঝে না, বোকা করে। সামনে এইসব ব্যাপারে তো থানা পুলিশ করে, হ্যাঁ একদম করতে নেই সব। ভয় পেয়ে গেছো তাই না? খুব ভয় পেয়েছো, তাই তো এরকম লেজ গুটিয়ে নিচ্ছ। আই শোনো, এই পৃথিবীতে আমি যাকে সব থেকে বেশি ঘেন্না করি, সব থেকে বেশি অবিশ্বাস করি, সে হচ্ছে তুমি। তোমার প্রতি আমার কোনো ভালোবাসা, দয়া, মায়া কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তোমার প্রতি আমার কোনো কিচ্ছু নেই। আমার যদি ক্ষমতা থাকতো না, তাহলে তোমার মতন একটা জঞ্জালকে আমি এই পৃথিবীতে বাস করার কোনো অধিকারই দিতাম না। জয়িতা, যা বলেছি একদম ঠিক বলেছি। তুমি আবার আমার গায়ে হাত দিয়েছো। তুমি জানো আবার আমাকে চান করতে হবে, আবার আমাকে শুদ্ধ হতে হবে। তুমি যতবার আমার গায়ে হাত দাও না, ততবার আমাকে শুদ্ধ হতে হয়। তুমি ভাবতে পারবে না আমাকে কতবার চান করতে হয়। সেই জন্য আমি রাতে তোমার ঘরে আসি না, কারণ তোমাকে আমি ঘেন্না করি। শুনতে পাচ্ছ? তোমাকে আমি ঘেন্না করি। হ্যালো, হ্যাঁ আসছি, আমি বেরোচ্ছি। কি ব্যাপার, আজকে তো তাড়াতাড়ি বেরোচ্ছ? স্যার, আমি একটু লাইব্রেরিতে যাচ্ছি। আমাদের কলেজের লাইব্রেরিতে নয়, আমার মেম্বারশিপ যেখানে আছে সেই লাইব্রেরিতে। ওখানে কিছু কাজ আছে, মানে কিছু বই টই নেওয়ার আছে। আসলে সামনে তো আর কটা দিন বাকি, মানে নেক্সট উইকের পর থেকে তো আর ইউনিভার্সিটিও যাওয়া হবে না। তাই ভাবলাম যখন বেরোচ্ছি একেবারে সব কাজ গুছিয়ে তারপর বেরোবো। তুমি একা যাবে? আমি তো বললাম যে আমি লাইব্রেরিতে পৌঁছে দিয়ে আসি। ও বললো যে ওর বান্ধবী শাশ্বতী সে থাকবে, তাই জন্য আর না বলে দিল। ও তাহলে লাইব্রেরি করেই ফিরে আসবে তো? হ্যাঁ স্যার, আজকে আমি আর ইউনিভার্সিটি যাব না, ওই লাইব্রেরিতে যাব। লাইব্রেরিতে কিছু নোটস নেওয়ার আছে, কিছু বইপত্র নেওয়ার আছে। সেখানে শাশ্বতীও থাকবে, ওর সঙ্গে তো আর এরপরে দেখা হবে না। তারপর স্যার আমরা ঠিক করেছি কয়েকজন বন্ধুরা মিলে একটা কফি শপে যাব, ওখানে আড্ডা দেব, গল্প করব, তারপর চলে আসব। একটু দেরি হতে পারে। এত সকালে বেরোচ্ছ, একটু ভাত খেয়ে বেরোতে পারতে। কখন ফিরবে তার তো কোনো ঠিক নেই। ম্যাম, আমি তো বললাম আমরা বন্ধুরা মিলে বাইরেই খাবো আজ, ওই লাইব্রেরিতে কাজ হয়ে যাওয়ার পর। সেই জন্য তো আমি কিছু খেয়ে গেলাম না, শুধুমাত্র ব্রেকফাস্টটা করে গেলাম। তো কটা হবে? এই 7টা, 7:30টার মধ্যে চলে আসবো। উনি বাবা, 7টা 7:30 হবে? স্যার একদিনই তো। আরে বাড়িটা তো ভালো লাগবে না, কি ঝামেলার কথা। হ্যাঁ, আমিও তো বেরোবো, আমার কলেজে একটা ছোট্ট মিটিং আছে, মিটিংটা সেরে আমি আবার চলে আসবো, কিন্তু আমি একটু দেরিতে বেরোবো। তো বাড়ি ফিরে এসে তোমাকে দেখতে পাবো না,
বাড়িটা কিরকম প্রাণহীন প্রাণহীন লাগবে। স্যার 2 ঘন্টা বাড়িটা প্রাণহীন হয়ে থাকলে কিচ্ছু হবে না, 2 ঘন্টা পর আবার না হয় প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে। কথায় পারবে ওর সঙ্গে? কথাটা তোমায় জব্দ করে দিও তো। মোহর, ফেরার সময় তো কিন্তু তুমি আমার সঙ্গে চলে আসতে পারো। কি করে? আরে বাবা, আমি তো কলেজে যাব, বাবা যে মিটিংটায় থাকবে সেই মিটিংটায় তো আমিও থাকবো। ওখানে ওটা কমপ্লিট হয়ে গেলে তোমাকে নিয়ে আমি একসঙ্গে চলে আসতে পারবো। তুমি বরং ওখানে চলে এসো না। হ্যাঁ, সেটা ভালো হবে, তুমি কলেজে চলে আসতে পারো তো। দেখছেন দেখছেন ম্যাম কেমন ঘুরিয়ে নাক দেখতে বলছে। স্যার আমি তো বাড়ি চলে আসবো, আমি উল্টো কলেজে কেন যেতে যাব? না, অত রাতে আবার গাড়ি পাবে না, সেই জন্য বলছিলাম। আচ্ছা শঙ্কর, একটা কাজ করলে ভালো হয় না? আমি আর তুমি একটা গাড়িতে চলে আসি, আর একটা গাড়ি ওর কাছে পাঠিয়ে দিই। তুমি কোথায় থাকবে বলো, তোমার কাছে গাড়ি পাঠিয়ে দাও। ভালো কথা, ওকে গাড়িটা পাঠিয়ে দিও, ও চলে আসবে। আর তুমি কোথায় খাবে সেই ঠিকানাটা জানিয়ে দিও।